আমরা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের শুরু করেছিলাম। প্রথম পেজে চলছিল 25 নম্বর পেজে ফিজিক্যাল সায়েন্সের। আগের দিন কতগুলো এমসিকিউ হয়েছিল? 15টা। আগের দিন হচ্ছে আমরা 15টা এমসিকিউ করেছিলাম। আজকে হচ্ছে বিভাগ খ অর্থাৎ এসএ কিউ গুলো হচ্ছে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন আছে, সবাই বই বের করো, 25 পেজ। প্রথম কোশ্চেন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আর তার অথবা কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? তাহলে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট অধ্যায়, যেটা আছে আমাদের পরিবেশের জন্য ভাবনা, সেখানে প্রথমে আছে আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে বায়ুমণ্ডলকে কতগুলো স্তরে ভাগ করা হয়েছিল এবং আমাদের সেই প্রত্যেকটা স্তর সম্বন্ধে এরকম একটি কথা জেনে রাখতে হবে। মোট 5-6টি বিষয় জেনে রাখতে হবে, যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা হেডিং দিয়ে দেই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, দিয়ে আমরা কতগুলি তথ্য মনে রাখবো। খুবই সামান্য পরিমাণে তথ্য মনে রাখবো, যেগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে প্রথম যে স্তরটি আছে তার নাম কি গো? প্রথম যে স্তরটি আছে তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এই স্তরটি হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম আছে, অর্থাৎ আমাদের ভূমি থেকে শুরু করি। আমরা কোন স্তরে থাকি? আমরা সবাই হচ্ছে ট্রপোস্ফিয়ারে থাকি। হয়েছে? তো প্রথম জানতে হবে এই ট্রপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। কেন বলা হয়? কারণ এই স্তরে সমস্ত ঝড়, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ঘটে, তাই এই স্তরকে আমরা কি বলি? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এই স্তরে প্রত্যেক কিলোমিটার যদি আমরা ভূমি থেকে উপরের দিকে উঠতে থাকি, তাহলে প্রতি কিমিতে হচ্ছে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে, যাকে হচ্ছে আমরা ল্যাপস রেট বলি। কি বলি? ল্যাপস রেট। তাহলে এই স্তরেই হচ্ছে আমাদের কি দেখা যায়? ল্যাপস রেট দেখা যায়। ল্যাপস রেট, ল্যাপস রেট মানে কি না, ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিমি অন্তর আমরা যখন উপর দিকে উঠতে থাকবো, বায়ুমণ্ডলের উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকবে। এই ঘটনাকে আমরা কি বলি? ল্যাপস রেট বলা হয়। আর একটা প্রশ্ন অনেক সময় জিজ্ঞাসা করে দেয় যে মাউন্ট এভারেস্ট কোন স্তরে দেখা যায়? মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি আমাদের মনে হয় যে মাউন্ট এভারেস্ট অনেক বড়, তাহলে এর পরবর্তী স্তরে থাকা যায়, কিন্তু মাউন্ট এভারেস্ট কত কিলোমিটার? 8,848, অর্থাৎ 8.5 কিলোমিটার কাছাকাছি। তো আমাদের ট্রপোস্ফিয়ার হচ্ছে উচ্চতা কত? প্রায় নিয়ার ইকুয়াল টু 16 কিলোমিটার পর্যন্ত আছে। তাই মাউন্ট এভারেস্টও আমাদের হচ্ছে এই ট্রপোস্ফিয়ারেই দেখা যায়। বোঝা গেল? তাহলে মাউন্ট এভারেস্ট কোথায় দেখা যায়? আমাদের এই ট্রপোস্ফিয়ারেই হচ্ছে মাউন্ট এভারেস্ট দেখা যায়। তাহলে ট্রপোস্ফিয়ার সম্বন্ধে আমরা এই কিছু তথ্য জেনে রাখবো। ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ল্যাপস রেট দেখা যায়, আর হচ্ছে মাউন্ট এভারেস্ট দেখা যায় ট্রপোস্ফিয়ারে। এবারে চলে আসি 2 নম্বর স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের 2 নম্বর স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে এত ঝড় বৃষ্টি হয় না, এই জন্য এই স্তরকে হচ্ছে শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরকে কি বলা হয়? এই স্তরকে হচ্ছে শান্ত মণ্ডল বলা হয়, কারণ ঝড় বৃষ্টি স্ট্র্যাটোস্ফিয়ারে হয় না। এই স্তরে ঝড় বৃষ্টি হয় না বলে এর মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে। জেট বিমানগুলো চলাচল করে কোন স্তরের দিয়ে? সেই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে হচ্ছে জেট বিমান সব চলাচল করে। বোঝা গেল? এই স্তরে হচ্ছে কিন্তু আমাদের একটা ব্যতিক্রম দেখা যায়। কে বলতে পারবে? অর্থাৎ আমাদের মূল কি, ভূপৃষ্ঠ থেকে হচ্ছে উপরের দিকে উঠলে উষ্ণতা কি হবে? কমবে, কিন্তু এই স্তরে হচ্ছে বাড়তে থাকে, অর্থাৎ বৈপরীত্য উষ্ণতা দেখা যায়। বৈপরীত্য উষ্ণতা হচ্ছে এই স্তরে দেখা যায়, অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমার বদলে উষ্ণতা বাড়তে থাকে। আর এই স্তরের মধ্যেই হচ্ছে আমাদের ওজোন স্তর দেখা যায়।
ওজোন স্তর হচ্ছে আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই হচ্ছে দেখা যায়। ওজোন গ্যাস সমৃদ্ধ ওজোন স্তর, যা আমাদের পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করছে। তাহলে এই তথ্যগুলো জানবো আমরা কোন সম্বন্ধে? স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে। এরপরে আমাদের আছে মেসোস্ফিয়ার। এরপরে আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উষ্ণতা সব থেকে কম হয়, অর্থাৎ এই স্তর হচ্ছে সব থেকে শীতলতম স্তর হয়েছে, শীতলতম স্তর, সব থেকে ঠান্ডা। এই স্তর হচ্ছে সব থেকে শীতলতম স্তর, সব থেকে ঠান্ডা যুক্ত স্তর হওয়ার ফলে মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে সেগুলো হচ্ছে এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? মেসোস্ফিয়ারে। তাহলে উল্কা পিণ্ড পুড়ে ছাই হয়ে যায় হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় আমাদের কোথায়? আমাদের হচ্ছে মেসোস্ফিয়ার। এই দুটো তথ্য জানলে আমরা চলবে, যে সব থেকে শীতলতম স্তর আর উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। এবারে 4 নম্বর স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা একে হচ্ছে আমরা আয়োনোস্ফিয়ারও বলতে পারি, কারণ এই স্তরে হচ্ছে আয়নের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। আয়ন দেখতে পাওয়া যায়, তাই একে হচ্ছে আয়োনোস্ফিয়ার বলা হয়। হয়েছে? এই স্তর কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে এই স্তরে হচ্ছে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ থাকে। কৃত্রিম উপগ্রহের কক্ষপথ এই স্তরেই হচ্ছে অবস্থিত। কৃত্রিম উপগ্রহের কক্ষপথ, কক্ষপথটা কিন্তু এই স্তরে অবস্থিত। বোঝা গেল? মহাকাশ স্টেশন না, কৃত্রিম উপগ্রহের কক্ষপথটা হচ্ছে এই স্তরে হচ্ছে অবস্থিত। এই স্তরে হচ্ছে অরোরা দেখা যায় বা মেরু জ্যোতি দেখা যায়। এই যে আয়ন থাকে না, এই আয়ন থাকার ফলে হচ্ছে এই স্তরে হচ্ছে মেরু জ্যোতি দেখা যায়। এই স্তরে হচ্ছে মেরু জ্যোতি দেখা যায়, কারণ হচ্ছে আয়নের অস্তিত্ব আছে। সূর্য থেকে তড়িৎচুম্বকীয় কিরণ বিকিরণ আসে, তার সঙ্গে এই আয়নের রিয়াকশন হয়েছে, মেরু জ্যোতি অর্থাৎ অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস প্রভৃতি হচ্ছে দেখা যায়। হয়েছে? আর কি? আর হচ্ছে এই স্তরে আয়ন থাকার ফলে আমাদের বেতার তরঙ্গ হচ্ছে এই স্তরে প্রতিফলিত হয়ে ফিরে আসে। তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় হচ্ছে এই স্তরে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় হচ্ছে আমাদের এই আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে। হয়েছে? এই তিনটে তথ্য মনে রাখলে আমাদের যথেষ্ট থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার সম্বন্ধে। এরপরে আসবে পঞ্চম স্তর, এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এক্সো মানে হচ্ছে বাইরে, এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের বাইরের দিকে স্তর। এক্সোস্ফিয়ার সম্বন্ধে হচ্ছে আমাদের কি কি জানতে হবে? এই স্তরে কিন্তু হচ্ছে কৃত্রিম উপগ্রহ আর মহাকাশ স্টেশন থাকে। এই স্তরে কে থাকে? কৃত্রিম উপগ্রহ থাকে, এটা হচ্ছে 1 নম্বরে। আর 2 নম্বরে হচ্ছে মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন হচ্ছে এই স্তরে থাকে। কৃত্রিম উপগ্রহ স্পেস স্টেশন হচ্ছে এই স্তরে থাকে। আর আমাদের বায়ুমণ্ডলের শেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার চুম্বকীয় বিকিরণ দেখা যায়, তাই একে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। তো এই স্তর সম্বন্ধে শুধুমাত্র আমাদের একটি তথ্য মনে রাখলে চলবে, সেটা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ার। কি দেখা যায়? ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় হচ্ছে এই ম্যাগনেটোস্ফিয়ারে। বোঝা গেল? তো যদি বলা যায় সব থেকে যদি ইম্পর্টেন্ট যদি বলা হয় এখান থেকে, তো এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেসোস্ফিয়ার হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্মোস্ফিয়ারে এই যে মেরুজ্যোতি বা বেতার তরঙ্গ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এক্সোস্ফিয়ারে মহাকাশ স্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান আলেন বিকিরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1 2 3 4 5 6টা আছে খুব ইম্পর্টেন্ট। বাকি এই 10টা তথ্য মনে রাখলে আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্বন্ধে আর কিছু পড়তে হবে না, মানে আমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট থেকে। বোঝা গেল? এবারে তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হয়ে গেল? থার্মোস্ফিয়ার, আর অথবা অ্যান্সারটাও কি হয়? থার্মোস্ফিয়ার। এর মধ্যে আমরা পেয়ে গেছি উত্তর। এবার 2.2 বলছে পুনর্নবীকরণযোগ্য দুটো শক্তির উৎস। পুনর্নবীকরণযোগ্য শক্তি মানে কি না, যে সমস্ত শক্তিকে হচ্ছে আমরা পুনরায় ব্যবহার করতে পারি, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এদেরকে আমরা কি করতে পারি? পুনরায় ব্যবহার করতে পারি। কিন্তু কয়লা, পেট্রোলিয়াম এদেরকে পুড়ে যে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে আর পুনরায় ব্যবহার করতে পারি না। একবার কয়লা পুড়ালে কি হয়ে যাবে? সেটা তো শেষ হয়ে যাবে। তাই পুনর্নবীকরণযোগ্য শক্তি কোনটা হবে? সৌরশক্তি আর হচ্ছে বায়ু শক্তি। আর 2.2 সৌরশক্তি আর হচ্ছে বায়ু শক্তি, এই দুটো। এবার 2.3 তে কি বলছে? বলছে সত্য মিথ্যা বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে। অবশ্যই সত্য, বাস্তব গ্যাসের অণুগুলির হচ্ছে আয়তন আছে। যেহেতু বাস্তব গ্যাস বলেছে এটা হবে আমাদের সত্য, বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে। বলছে এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। হ্যাঁ, এটাও ঠিক। আসলে কোশ্চেনের একটাই কোশ্চেন, বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে আর এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। হ্যাঁ, অবশ্যই ঠিক, সত্য। নেক্সট বলছে কোন আদর্শ গ্যাসের না বলছে সরি 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান ড্যাশ আসছে। তাহলে আমাদের যে আদর্শ গ্যাসের সমীকরণ আছে সেই সমীকরণটা কি? না স্যার, পিভি সমান হচ্ছে NRT। এখানে n হচ্ছে মোল সংখ্যা, কত মোল। n কি? n হচ্ছে মোল সংখ্যা, কত মোল। এবারে আমাদের কোশ্চেনে কিন্তু মোল সংখ্যা বলেনি, আমাকে আয়তন দিয়ে বলেছে। এবার মোল সংখ্যার সঙ্গে আয়তনের একটা সুন্দর সম্পর্ক আছে। কি সম্পর্ক? না এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? কত হয় গো? তাহলে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হচ্ছে এসটিপিতে? 22.4 লিটার। তাহলে এখানে বলেছে 11.2 লিটার, মানে এর অর্ধেক আছে। তাহলে 11.2 লিটার হলে তার মোল সংখ্যা কত হবে? হাফ মোল, অর্ধেক, অর্থাৎ 0.5 মোল। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা হবে পিভি সমান 0.5 RT। বুঝা গেল? যেহেতু 11.2 লিটার বলছে তাই পিভি সমান কি হবে? পিভি সমান 0.5 RT। বুঝা গেল? হয়েছে? এর পরের কোশ্চেন দেখো। এর পরের কোশ্চেন বলছে বয়েলের সূত্রানুযায়ী পিভি বনাম ভি লেখচিত্র অঙ্কন করো। তাহলে পিভি বনাম ভি লেখচিত্র হচ্ছে অঙ্কন করো। তাহলে আমরা হেডিং দিয়ে দেই বয়েলের সূত্র। বয়েলের সূত্র পরীক্ষার আগে আর একবার কুইক রিভিশন হয়ে যাক। বয়েলের সূত্র হয়েছে। তাহলে বয়েলের সূত্রে আমাদের চলরাশি কোনগুলা, অর্থাৎ বয়েলের সূত্র কোন দুটো ভৌত রাশিকে নিয়ে বলা হয়েছে? না বয়েলের সূত্রের চলরাশি কে বলতে পারবে? বয়েলের সূত্রের চলরাশি হচ্ছে গ্যাসের চাপ ও আয়তন। গ্যাসের চাপ পি আর হচ্ছে আয়তন, যাকে হচ্ছে আমরা লিখব ভি। গ্যাসের চাপ এবং আয়তন হচ্ছে আমাদের
বয়েলের সূত্রের দুটো চলরাশি হয়েছে। এবং বয়েলের সূত্রে ধ্রুবক রাশিও আছে, যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি, এটা হচ্ছে গ্যাসের ভর আর হচ্ছে উষ্ণতা। গ্যাসের ভর ও উষ্ণতা। গ্যাসের ভরকে আমরা এম লিখি, উষ্ণতাকে আমরা কি লিখি, টি লিখি, ক্যাপিটাল। তাহলে বয়েলের সূত্র মূলত কোন বিষয় নিয়ে বলছে? সিম্পল কথা বলছে, যদি একটা গ্যাসের ভর এবং উষ্ণতা অপরিবর্তিত থাকে তাহলে ওই গ্যাসের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমবে। একটা স্পঞ্জের বল এরকম আছে, আয়তন নির্দিষ্ট আছে, তবে চাপ বাড়াও আয়তন কমে যাবে। তাহলে চাপ বাড়ালে কি হবে? চাপ বাড়ালে হচ্ছে আয়তন কমবে। কখন কমবে? যখন গ্যাসের ভর আর উষ্ণতা স্থির থাকবে, ধ্রুবক থাকবে। ভর উষ্ণতা চেঞ্জ হয়ে গেলে কিন্তু এই সমীকরণ চলবে না। তাহলে বয়েলের সূত্রের যে গাণিতিক রূপটা কি হবে? বলছে বয়েল কি বলছে পি সমানুপাতিক 1/v, কারণ ব্যস্তানুপাতিক বলছে। তো একে আমরা লিখতে পারি কি স্যার? পি সমান k/v, যেখানে k হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে pv সমান হচ্ছে k। অর্থাৎ যদি গ্যাসের ভর এবং উষ্ণতা একই থাকে তাহলে ওই গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলটা ধ্রুবক। চাপ এবং আয়তনের গুণফলটা কি হয়? ধ্রুবক। এবারে যদি কোনো গ্যাসের P1 চাপে আয়তন V1 হয় এবং P2 চাপে আয়তন V2 হয়, তাহলে আমরা বয়েলের সূত্র থেকে লিখতে পারি P1 V1 সমান P2 V2 হয়েছে। বা কেউ এরকমও করতে পারো, P1 বাই P2 সমান V2 বাই V1। দেখো এখানে 1/2 সমান হচ্ছে 2/1 হচ্ছে, কারণ যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই 1/2 সমান 2/1। এটা হলো আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ হয়েছে। বয়েলের সূত্রে এর প্রয়োগ দেখা যায় এরূপ একটি উদাহরণ। বয়েলের সূত্র প্রযোজ্য হয়, বয়েলের সূত্র প্রযোজ্য হয় এরূপ একটি হচ্ছে উদাহরণ। সেটা হচ্ছে পুকুরের তলদেশ থেকে যখন জলবিন্দু কণা উপরের দিকে উঠে আসে তখন সে আয়তনে কি হয়? বড় হয়ে যায়। কেন? কারণ পুকুরের তলদেশে জলের চাপটা বেশি, ফলে আয়তন কম। আর সেই জলবিন্দু কণা যখন উপরের দিকে উঠতে থাকবে তখন চাপ কম, জলের চাপ কম হওয়ার ফলে কি হবে? আয়তন বাড়বে, ফলে জলবিন্দু কণা আস্তে কি হবে? বড় হবে। তাহলে কোথায় প্রযোজ্য হয়? একটা উদাহরণ কি লিখবে না, পুকুরের তলদেশ থেকে জলবিন্দু উপরে উঠলে আয়তনে বাড়ে। এটা হচ্ছে একটা বয়েলের সূত্র, যেটা বলা যায় হয়েছে। এবারে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রযোজ্য হয় না যেখানে, অর্থাৎ সীমাবদ্ধতা। বয়েলের সূত্র কোথায় প্রযোজ্য হয় না হয়েছে? কি হবে? এর একটি উদাহরণ হচ্ছে বেলুন ফোলানো। বেলুন ফোলানোর সময় কি হয়? বেলুন ফোলানোর সময় বেলুনের ভিতরে হচ্ছে অনবরত আমরা কি ফুঁ দিয়ে বাতাস ভর্তি করতে থাকি। তো এর ফলে এই যে গ্যাসের ভরটা বাড়তে থাকে, গ্যাসের ভর কি বাড়তে থাকে। স্যার গ্যাসের ভর বাড়লে তো বয়েলের সূত্র প্রযোজ্য হবে না, কারণ বয়েলের সূত্র কি বলছে? গ্যাসের ভরকে থাকতে হবে অপরিবর্তিত। 2 নম্বর কি না, বেলুনে ফোলানোর সময় আমাদের বেলুনের চাপও বাড়তে থাকে
আয়তন বাড়তে থাকে, দুটো একই সঙ্গে বাড়তে থাকে। আর বেলুনটা হচ্ছে আস্তে আস্তে গরম হয়ে যায়, অর্থাৎ উষ্ণতাও অপরিবর্তিত থাকে না, উষ্ণতা কি হয়, বাড়তে থাকে। তাহলে বেলুন ফোলানোর সময় কি হয়, গ্যাসের ভর বাড়তে থাকে, অনবরত বাতাস ঢুকতেই আছে, উষ্ণতা বাড়তে থাকে, বেলুনটা আস্তে আস্তে গরম হয়ে যায়, আর চাপের সঙ্গে আয়তন বাড়তে থাকে। তাই এখানে হচ্ছে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। আর একটা হচ্ছে ধরো সাইকেলের চাকায় পাম্প দেওয়া, সাইকেলের চাকায় পাম্প দেওয়া, এটা হচ্ছে সেম প্রসেস। সাইকেলের চাকায় পাম্প দিলে কি হবে, অনবরত বাতাস প্রবেশ করে, তার মানে যে গ্যাসের ভর বাড়তে থাকে, এবং আমরা দেখেছি যে গরম হয়ে যায় সাইকেলের চাকাটি, অর্থাৎ উষ্ণতাও বাড়তে থাকে, আর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সাইকেলের চাকা আয়তন বাড়তে থাকে। তাই এই দুটো ক্ষেত্রে আমরা মনে রাখবো যে বয়েলের সূত্র কিন্তু প্রযোজ্য হয় না, মনে রাখবে। এবারে আমরা চলে যাই বয়েলের সূত্রের কিছু ফেমাস লেখচিত্র। বয়েলের সূত্রের লেখচিত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বয়েলের সূত্রের লেখচিত্র, এর প্রথম লেখচিত্র যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পি বনাম ভি লেখচিত্র, পি ভার্সেস ভি, পি বনাম ভি লেখচিত্র। এই লেখচিত্রটার প্রকৃতি কি হয় কে বলতে পারবে? আয়তাকার সমপরাবৃত্ত, এরকম। যদি এরকম তিনটা উষ্ণতা দেওয়া থাকে তাহলে এরকম তিনটা লেখচিত্র এরকম হবে। এটা যদি T1 উষ্ণতা হয়, এটা যদি T2 উষ্ণতা হয়, এটা যদি T3 উষ্ণতা হয়, তাহলে এখানে হচ্ছে T3 উষ্ণতা সব থেকে বেশি, T2, তারপরে T1। অর্থাৎ উষ্ণতা যত বাড়তে থাকবে লেখচিত্র তত উপরের দিকে উঠতে থাকবে। কিন্তু প্রকৃতি সেই আয়তাকার সমপরাবৃত্ত, তোমরা আছে বয়েলের সূত্র লেখচিত্র এলে যে কোনো একটা আঁকে দিবে, পি বনাম ভি, এইটা এঁকে দিবে। আর এর প্রকৃতি কি? প্রকৃতি লিখে বলো আয়তাকার সমপরাবৃত্ত। প্রকৃতি হচ্ছে আয়তাকার সমপরাবৃত্ত, পি বনাম ভি। এরপরে আছে পিভি বনাম পি, পিভি বনাম পি, পিভি বনাম পি। দেখো আমরা আরেকটাকে বলেছিলাম যে বয়েলের সূত্রে পি এবং ভি এর গুণফলটা ধ্রুবক হয়। তাহলে যে পিভির মানটা ধ্রুবক মনে হচ্ছে, এই মানটা কখনো হচ্ছে বাড়তে পারে না, একটা নির্দিষ্ট মানে ফিক্সড, ধ্রুবক তাকেই বলা হয়। তাই এই লেখচিত্রটা পি এর মান যত খুশি বাড়ুক, পিভির মান কখনো বাড়বে না, অর্থাৎ উপরের দিকে কেউ কোনো উঠবে না। লেখচিত্রটা এরকম হচ্ছে, পি অক্ষের সমান্তরাল হবে। এটা কি হবে, এর প্রকৃতি কি হবে? যদি স্যার তিনটা থাকে উষ্ণতা, ধরো একটা T1, একটা T2, একটা ধরো মনে করো T3, তাহলে যত উষ্ণতা বেশি হবে লেখচিত্র তত উপরের দিকে উঠবে। অর্থাৎ এই ক্ষেত্রেও T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। প্রকৃতি কি হবে? পি অক্ষের সমান্তরাল, প্রকৃতি হবে পি অক্ষের সমান্তরাল, পিভি বনাম পি হয়েছে। এটা হচ্ছে সমান্তরাল অন্তত নিচের দিকে যাবে। এরপরে হচ্ছে পিভি বনাম ভি, ঠিক একই প্রকৃতিরই হবে, পিভি বনাম ভি, পিভি বনাম ভি। এটা হবে ভি অক্ষের সমান্তরাল এবং তিনটে উষ্ণতা থাকলে হচ্ছে এরকম তিনটে T1, T2, T3, এবং এক্ষেত্রে হচ্ছে T3 সব থেকে বেশি উষ্ণতা, তারপরে T2, তারপরে T1। আর এর প্রকৃতি হবে কি? ভি অক্ষের সমান্তরাল, এর প্রকৃতি হবে হচ্ছে ভি অক্ষের সমান্তরাল রয়েছে, প্রকৃতি হবে ভি অক্ষের সমান্তরাল। আর একটা আছে পি বনাম 1/v আর ভি বনাম 1/p।
পি বনাম 1/v, এটা হয় হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। এর প্রকৃতি কি? এর প্রকৃতি হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। আর একটা ভি বনাম 1/p, ঠিক এর উল্টো, এদিকটায় ভি, যেটা হচ্ছে 1/p, এটাও হবে সেম মূল বিন্দুগামী সরল রেখা, এটাও হবে মূল বিন্দুগামী সরল রেখা। আর একটা অ্যাডভান্স আছে, লগ পি বনাম লগ ভি, এটা এদিকে আঁকছি, লগ পি বনাম লগ ভি, এরকম হয় ঋণাত্মক নতিযুক্ত সরল রেখা। এটা আমরা 11-এ গেলে জানবো, এখন একটু জেনে রাখি। ঋণাত্মক নতিযুক্ত সরল রেখা। তাহলে আমরা বয়েলের সূত্রে এতগুলো লেখচিত্র পাই। আমরা কিছু না মনে রাখলে, যেটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই পি বনাম ভি লেখচিত্র, এটা হচ্ছে আয়তকার সমাপরাবৃত্ত হয়, এই যে আয়তকার সমাপরাবৃত্ত হয়। আর হচ্ছে পিভি বনাম পি, এই লেখচিত্রটা, এটা হচ্ছে পি অক্ষের সমান্তরাল, আর পিভি বনাম ভি বললে কি হবে, এটা হচ্ছে ভি অক্ষের সমান্তরাল, ভি অক্ষের সমান্তরাল। এই দিনের লেখচিত্র আমাদের মূলত সিলেবাসে আছে। তো এগুলো তোমরা অ্যাডভান্সের জন্য জেনে রাখতে পারো, কারণ মাধ্যমিকে একটু তো গুগলি কোশ্চেন তো দিতে পারে, তাই হচ্ছে এইগুলো তোমাদের জেনে রাখতে হবে ফর বেটার রেজাল্ট। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে আমাদের বয়েলের সূত্রের লেখচিত্র। নেক্সট কোশ্চেন দেখো, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। 2.5 কি হবে? তাপের সুপরিবাহী তরল পদার্থ পারদ, একটা তরল ধাতু, সেটা হচ্ছে পারদ, আর তাপের সুপরিবাহী তরল পদার্থ হচ্ছে পারদ। পারদের চিহ্ন কি গো? এইচ। 2.5, এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট এটা দর্পণে দেখতে চান হবে, তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন? তো একটা বড় আকারের প্রতিবিম্ব, চিত্র, তার প্রতিবিম্ব ছোট আকারে, অর্থাৎ ডিটো আমাদের হচ্ছে গাড়ির ভিউ ফাইন্ডারের যেটা কাজ, অর্থাৎ দৃষ্টিক্ষেত্র বেশি যে দর্পণে, তাহলে উত্তরটা মাথায় চলে এসছে, দৃষ্টিক্ষেত্র বেশি কার গো? উত্তল দর্পণে। তাহলে আমরা কোন দর্পণ ব্যবহার করব? উত্তল দর্পণ। একটা বড় বস্তুর প্রতিবিম্ব ছোট জায়গায় পেতে গেলে আমরা কি ব্যবহার করব? উত্তল দর্পণ। অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কিরূপ প্রতিফলন হয়? এখানে কিরূপ প্রতিফলন মানে হচ্ছে বলতে চাইছে যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে গেলে তারপরে সে কোন দিক দিয়ে যায়। তো একটা অবতল দর্পণে আলোক রশ্মি, এটা যদি অবতল দর্পণ হয়, এটা তার প্রধান অক্ষ, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে কোন বিন্দুতে যায় বলতো? ফোকাস বিন্দু। তাহলে উত্তর কি হবে? আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাবে। হয়েছে? আলোক রশ্মি প্রতিফলিত হয়ে কি দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। 2.7 এটা 2.7 না, 2.6 এর অথবা, এটা হচ্ছে অথবা। এরপরে বলছে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটো কি কি? বেনিয়া সহকলা। প্রান্তিক মানে হচ্ছে দুই দিকে দুটো বর্ণ, তাহলে বে দিয়ে শুরু, লা দিয়ে শেষ, তাহলে হচ্ছে বে মানে হচ্ছে বেগুনি, আর একটা হচ্ছে লাল, বেগুনি আর হচ্ছে লাল, বেনিয়া সহকলা প্রান্তিক বর্ণ।
আর্থিং তার সর্বদা ভূ সংলগ্ন থাকে, অবশ্যই, কারণ পৃথিবীর বিভব সর্বদা কত হয়? শূন্য। পৃথিবীর বিভব সর্বদা হয় শূন্য। তারপরের অথবা কোশ্চেন আছে, 3 পিন প্লাগের মোটা পিনটিকে কি পিন বলা হয়? আর্থ। মোটা পিনটাকে হচ্ছে আর্থ পিন বলা হয়, এটা মোটা এবং একটু এক্সট্রা লম্বা করে দেওয়া হয়। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? আগে আলোচিত হয়ে গেছে, উত্তর হবে 90 ডিগ্রি, কারণ চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র পরস্পর লম্ব দিকে গমন করে, তাই হচ্ছে 90 ডিগ্রি। তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? অবশ্যই নিউক্লিয়াস থেকে, কারণ তেজস্ক্রিয়তা হচ্ছে আমাদের নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয়তা কি ঘটনা? নিউক্লিয় ঘটনা, তাই সমস্ত তেজস্ক্রিয় রশ্মি নিউক্লিয়াস থেকেই বেরায়, বিটা কণাও নিউক্লিয়াস থেকে বেরায়। অ্যানোড মাঠে উপস্থিত দুটি দামি ধাতু কি হবে? সোনা, প্ল্যাটিনাম। লিখে দিতে পারো Au সোনা আর প্ল্যাটিনাম Pt। সোনা প্ল্যাটিনাম হচ্ছে অ্যানোড মাঠে অবস্থিত দুটো দামি ধাতু। কোন বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক তুমি কি ব্যবহার করবে? পটাশিয়াম অরোসায়ানাইড, KAUCN2। নামটা লিখো, পটাশিয়াম অরোসায়ানাইড। সোনার প্রলেপ দিতে পটাশিয়াম অরোসায়ানাইড। রূপা হলে কি বলতাম? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, KAGCN2, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। নিকেল হলে নিকেল সালফেট হয়েছে। জিঙ্ক হলে জিঙ্ক সালফেট বা জিঙ্ক ক্লোরাইড। টিন হলে স্ট্যানাস সালফেট বা স্ট্যানাস ক্লোরাইড। অর্থাৎ যে কোনো ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণ দিয়ে দিলেই হয়ে যাবে। হয়েছে। পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড কোনটি? তাহলে কি বলা হয়েছে? যার ওপর দেয়া হবে সে হবে ক্যাথোড, আর যার প্রলেপ দেয়া হবে সে হবে কি? অ্যানোড। তাহলে পিতলের ওপরে সিলভার, তাহলে পিতলটা হবে ক্যাথোড আর সিলভারটা হবে কি? অ্যানোড। এখানে কোনটা দিয়েছে? তুমি বলছে অ্যানোড, তাহলে অ্যানোড কি হবে? অ্যানোড হবে হচ্ছে আমাদের সিলভার। অ্যানোড হচ্ছে আমাদের সিলভার। ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট চিত্র অঙ্কন করো। ম্যাগনেসিয়াম অক্সাইড Mg, ম্যাগনেসিয়াম কত হয়? 12। 12 মানে 2,8, মানে এর বাইরে কক্ষে কটা ইলেকট্রন আছে? দুটা। এটাকে ক্রস দিয়ে লিখি, দুটা। আর অক্সিজেন 2,6, বাইরে কক্ষে তার কটা আছে? 6টা। ধরা হচ্ছে এখানে হচ্ছে আমি লিখবো 1 2 3 4, ধরো 5 6। তাহলে ম্যাগনেসিয়াম ধাতু এ চাইবে দুটো ইলেকট্রন একে দিয়ে দিতে, এইভাবে সে দুটো ইলেকট্রন একে দিয়ে দিবে। তো নেক্সট স্টেপে কি হবে না, নেক্সট স্টেপে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাই মাথায় একটা 2+, আর অক্সিজেন সেই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাই তার মাথায় কি হবে? 2-. তাহলে নেক্সট স্টেপে Mg2+ প্লাস O2- দিয়ে আমাদের সৃষ্টি হবে হচ্ছে MgO। ভেরি ইজি। ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট। এরপরে আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, এটা কি হবে? ম্যাগনেসিয়াম। ক্ষারীয় মৃত্তিকা মৌল কি হবে গো? ম্যাগনেসিয়াম। অর্থাৎ আমাদের হচ্ছে 2 নম্বর শ্রেণীর মৌলগুলো কি? কাঁসা। কাঁসার উপাদান কি হবে? তামা আর হচ্ছে টিন হচ্ছে কাঁসার উপাদান, CuRSN। নেক্সট একটি বিরল মৃত্তিকা মৌল সেরোলিয়াম, সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত, ল্যান্থোনাইট যেগুলোকে বলা হচ্ছে আর কি। আর এটা 14.4। দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ কি ছিল? অ্যামোনিয়া আর HCl। উৎপন্ন ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা বর্ণের, তাহলে NH4Cl হয়ে গেল। তারপরে 2.15 কি কারণে নাইট্রোজেন হচ্ছে
সক্রিয়তা কম, কারণ নাইট্রোজেন অণুর মধ্যে সমযোজী ত্রিবন্ধন থাকে। কি থাকে? এই যে ত্রিবন্ধন থাকার জন্য হচ্ছে নাইট্রোজেন অণু খুবই নিষ্ক্রিয় হয়, খুবই শক্তিশালী বন্ধন, ত্রিবন্ধন, 3টা বন্ধন দ্বারা 2টো পরমাণু যুক্ত আছে, তাই এদের পরমাণু ভাঙতে হচ্ছে খুব কষ্ট হয়। দার্শনিকের রুল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইড, ZnO কে বলা হয় দার্শনিকের রুল, বাচ্চাকাল থেকে পড়ে আসছি। ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? অথবা ম্যাগনেটাইট আকরিক লোহা, লোহার আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। ক্যালামাইন কার আকরিক? বক্সাইট কার আকরিক? তিনটা হচ্ছে ভালো করে মনে রাখবে, ম্যাগনেটাইট হচ্ছে লোহা, ক্যালামাইন হচ্ছে জিঙ্ক, আর বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে? তাহলে সরলতম কিটোন কি হবে? সরলতম কিটোন হবে CH3 CO CH3। ডাইমিথাইল কিটোন বা অ্যাসিটোন বলা হচ্ছে। তাহলে কতগুলো কার্বন আছে? একটা কার্বন, দুটা কার্বন, তিনটা কার্বন, তাহলে 3টে কার্বন থাকবে। সরলতম কিটোনের নাম কি? এই যে প্রোপটুওন বা অ্যাসিটোন বা ডাইমিথাইল কিটোন যা বলতে পারো। থাকবে কটা কার্বন? 3টে কার্বন। সংকেত লেখো 2 মিথাইল প্রোপিন, তাহলে 3টে কার্বন হবে। প্রোপিন বলছে, প্রোপ আছে 3টা কার্বন, 2 নম্বরে মিথাইল বলছে, আর প্রোপিন বলছে ওটা দ্বিবন্ধন থাকবে, ইন। প্রোপ মানে 3টা কার্বন, ইন মানে একটা দ্বিবন্ধন থাকবে, আর 2 নম্বরে মিথাইল বলছে মানে 2 নম্বরে CH3। বাকি ভর্তি করে দাও, 2 3 4 ভর্তি আছে, তাহলে এখানে 3টা হাইড্রোজেন যাবে, এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন যাবে, হয়ে গেল। মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন কে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। বন্ধন কোণ সব থেকে বেশি কার গো? অ্যাসিটিলিন, C2H2 কত হয়? 180 ডিগ্রি, সব থেকে বেশি। তারপর হচ্ছে ইথিলিন C2H4 কত হয়? 120 ডিগ্রি। আর তারপরে কত হচ্ছে? মিথেন, মিথেনের কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। সব থেকে বেশি অ্যাসিটিলিন, তারপরে ইথিলিন, তারপরে হচ্ছে মিথেন। তাহলে আমাদের এবিটিএ টেস্ট পেপারের প্রথম পেজের সমস্ত শর্ট কোশ্চেন আমরা দুটো ভিডিওতে আলোচনা করে ফেললাম। শর্ট কোশ্চেনের সঙ্গে বাকি সমস্ত কোশ্চেন ব্যাখ্যামূলক আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আর একটা পেজ নিয়ে হচ্ছে আসবো। বোঝা গেল?